أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري أحلل عقدة من لساني يفقهوا قولي আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবাই ভালো থাকবেন, নিয়মিত পড়াশোনা করবেন। পড়াশোনা সঠিকভাবে করলে পদোন্নতি আশা করা যাবে ইনশাআল্লাহ। আজকে আমরা দণ্ডবিধি আইন নিয়ে আলোচনা করব। দণ্ডবিধি আইনের প্রথম ভিডিও হবে আজকে। আমরা সরাসরি দণ্ডবিধি আইন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। দণ্ডবিধি আইন ধারা 1 হতে 20 ধারা পর্যন্ত বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। দণ্ডবিধি আইন দণ্ডবিধি 1860 সালের 45 নং আইন। দণ্ডবিধি আইন কত সালের কত নং আইন? দণ্ডবিধি আইন 1860 সালের 45 নং আইন। ধারা 1 বিধির শিরোনাম ও কার্যকারিতার সীমা, অর্থাৎ এই বিধির কী নাম হবে এবং এই বিধির কার্যকারিতা কতটুকু বা তার সীমা কত দূর পর্যন্ত হবে সে বিষয়ে ধারা 1-এ বিস্তারিত বর্ণনা করা হয়েছে। ধারা 1 এই আইন দণ্ডবিধি আইন নামে অভিহিত হবে এবং সমগ্র বাংলাদেশে কার্যকর হবে। তাহলে ধারা 1-এ বলা হয়েছে এই আইন দণ্ডবিধি আইন নামে অভিহিত হবে এবং ইহা সমগ্র বাংলাদেশে কার্যকর হবে। বাংলাদেশের কোনো একটা অংশ নয়, সমগ্র বাংলাদেশে কার্যকর হবে। প্রত্যেক আইনের একটি নাম থাকে, নামেই তার পরিচয়। এই আইনেরও একটি নাম দেওয়া হয়েছে, সেটা দণ্ডবিধি আইন। এবং এই আইন কোথায় কোথায় কার্যকর হবে সে বিষয়ে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। এই আইন দণ্ডবিধি আইন নামে অভিহিত হবে এবং সমগ্র বাংলাদেশে কার্যকর হবে। এই দণ্ডবিধি আইন 1862 সালের 1 জানুয়ারি তারিখে কার্যকর হবে। তাহলে দণ্ডবিধি আইন কত সালের কত তারিখে সারা বাংলাদেশে কার্যকর হবে? দণ্ডবিধি আইন 1862 সালের 1 জানুয়ারি সারা বাংলাদেশে কার্যকর হবে। ধারা 2 বাংলাদেশের অভ্যন্তরে সংঘটিত অপরাধের শাস্তি। প্রত্যেক ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে অথবা এলাকার মধ্যে কোনো কাজ করে বা কর্মবিচ্যুতি করে বা বিরতি করে যা আলোচ্য আইনের পরিপন্থী হবে, সেই ক্ষেত্রে উক্ত ব্যক্তি তার কাজ বা কর্মবিচ্যুতির জন্য দোষী হবে এবং তিনি দণ্ডবিধিতে শাস্তি পাবেন। অর্থাৎ যদি কোনো ব্যক্তি বাংলাদেশের কোনো এলাকার মধ্যে এমন কোনো কাজ করে বা কর্মবিচ্যুতি করে বা বিরতি করে যা আলোচ্য আইনের পরিপন্থী হবে এবং সেই ক্ষেত্রে উক্ত ব্যক্তি কর্তৃক তার কাজ বা কর্মবিচ্যুতির জন্য তিনি দোষী হবেন এবং তিনি দণ্ডবিধি আইনে শাস্তি পাবেন। অর্থাৎ যদি কোনো ব্যক্তি এমন কোনো কাজ করেন বা কর্মবিচ্যুতি করেন যা দণ্ডবিধি আইনের পরিপন্থী হয়, সেক্ষেত্রে তার কাজ বা কর্মবিচ্যুতির জন্য তিনি দোষী হবেন এবং দণ্ডবিধিতে শাস্তি ভোগ করবেন। MCQ 1 দণ্ডবিধি আইন কত সালের কত নং আইন? 2 বাংলাদেশের অভ্যন্তরে সংঘটিত অপরাধের শাস্তি প্রদান করা যাবে কোন ধারায় বলা হয়েছে? ধারা 3 বাংলাদেশের বাহিরে সংঘটিত কিন্তু আইন বলে বাংলাদেশের অভ্যন্তরে বিচারযোগ্য অপরাধসমূহের শাস্তি। যদি কোনো ব্যক্তি বাংলাদেশের বাইরে এমন কোনো কাজ করে যা বাংলাদেশে করলে অপরাধ হতো, তাহলে তার এমন কাজের জন্য দণ্ডবিধির আইনে বাংলাদেশে তার বিচার করা যাবে। অর্থাৎ যদি কোনো ব্যক্তি বাংলাদেশের বাইরে এমন কোনো কাজ করে যা দেশে বসে করলে সেটা অপরাধ হয়, তাহলে সেই অপরাধের জন্য দণ্ডবিধি আইনে বাংলাদেশে তার বিচার করা যাবে। অর্থাৎ যদি কোনো ব্যক্তি দেশের বাইরে বসে থেকে এমন কোনো কাজ করে বা অপরাধ করে যা বাংলাদেশে করলে অবশ্যই অপরাধ হতো, তাহলে সেই অপরাধের ক্ষেত্রে উক্ত ব্যক্তির বিচার বাংলাদেশে করা যাবে এবং তার দণ্ডবিধির আইন অনুসারে করা যাবে। ধারা 12 জনগণ বলতে যে কোনো শ্রেণীর জনগণ বা সম্প্রদায়কে বোঝায়।
অর্থাৎ জনগণ বলতে যে কোনো শ্রেণীর জনগণ বা সম্প্রদায়কে বোঝায়। জনগণ বলতে একজনকে কখনো বোঝানো যায় না, অর্থাৎ একজন কখনো জনগণ হতে পারে না। কয়জন হলে জনগণ হবে তার কোনো বিধান আইনে নেই। তাহলে জনগণ বলতে বোঝায় কোনো শ্রেণীর জনগণ বা সম্প্রদায়কে। এখানে একজনকে অবশ্যই জনগণ হিসেবে চিহ্নিত করা যায় না বা একজনকে জনগণ হিসেবে গণ্যও করা যায় না। MCQ 1, বাংলাদেশের অভ্যন্তরে সংঘটিত অপরাধসমূহের শাস্তি প্রদান কোন ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য হবে না? 2, রহিম মালয়েশিয়া চুরি করে তার বিচার কি দেশে করা যাবে? ধারা 14, রাষ্ট্রের কর্মচারী সরকারের কর্তৃত্ব বলে বা সরকারের অধীন বাংলাদেশে বহাল নিযুক্ত বা নিয়োজিত প্রত্যেক কর্মকর্তা বা কর্মচারীকে বোঝাবে। অর্থাৎ রাষ্ট্রের কর্মচারী বলতে বোঝায় সরকার কর্তৃক বা সরকারের নিয়ন্ত্রণাধীন অন্য কোনো ব্যক্তি কর্তৃক বহাল নিযুক্ত বা নিয়োজিত প্রত্যেক কর্মকর্তা বা কর্মচারী। যে সকল ব্যক্তি সরকারের কাজ করেন তারাই সরকারি কর্মচারী। সরকার বা সরকারের কর্তৃত্বে অন্য কোনো ব্যক্তি তাদেরকে নিয়োগ করে থাকেন বা নিযুক্ত করতে পারেন। তাহলে সরকারি কর্মচারী বা রাষ্ট্রের কর্মচারী বলতে বোঝায় সরকারের কর্তৃত্ব বলে বা সরকারের অধীন অন্য কোনো ব্যক্তি কর্তৃক বাংলাদেশে বহাল নিযুক্ত বা নিয়োজিত প্রত্যেক কর্মকর্তা বা কর্মচারী। ধারা 17, সরকার বলতে বাংলাদেশ বা উহার কোনো অংশে কার্যনির্বাহী সরকার পরিচালনা করার জন্য আইন বলে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি বা ব্যক্তিবর্গকে বোঝায়। এখানে সরকার বলতে শুধু প্রধানমন্ত্রী বা তাদের নিয়ন্ত্রণাধীন অন্যান্য মন্ত্রীদেরকে বা এমপিদেরকে বোঝায় না। যারা আইন দ্বারা নির্বাহী দায়িত্ব পরিচালনা করেন বা পরিচালনা করতে ক্ষমতাপ্রাপ্ত তারাই সরকার বলিয়া গণ্য হইবে। তাহলে সরকার বলতে কি বোঝায়? সরকার বলতে বোঝায় বাংলাদেশ বা উহার কোনো অংশে কার্যনির্বাহী সরকার পরিচালনা করার জন্য আইন বলে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি বা ব্যক্তিবর্গকে বোঝাবে। এখানে ব্যক্তি বা ব্যক্তিবর্গকে বলতে বোঝায় যারা সরকারের বিভিন্ন কাজ করে থাকেন বা সরকারের ক্ষমতাপ্রাপ্ত হয়ে সরকারের বিভিন্ন কাজ করেন তারাই সরকার বলে গণ্য হবে। MCQ 1, রাষ্ট্রের কর্মচারী বলতে কাকে বোঝায়? 2, সরকার বলতে কাকে বোঝাবে? ধারা 19, জজ বলতে বোঝায় যিনি সরকারিভাবে জজ আখ্যায়িত, যিনি দেওয়ানি ও ফৌজদারি মামলায় চূড়ান্ত রায় দিতে পারেন, যার রায় আপিল না করা হলে চূড়ান্ত হয়, যার রায় কর্তৃপক্ষ কর্তৃক সমর্থিত, এরূপ ব্যক্তিকে জজ বলে। তাহলে জজ বলতে কি বোঝায়? জজ বলতে বোঝায় যিনি সরকারিভাবে জজ নামে আখ্যায়িত, যিনি দেওয়ানি ও ফৌজদারি মামলার চূড়ান্ত রায় দিতে পারেন, যার রায় আপিল না করা হলে চূড়ান্ত হয়, যার রায় কর্তৃপক্ষ কর্তৃক সমর্থিত, এরূপ ব্যক্তিকে জজ বলা হয়। সাধারণভাবে সুপ্রিম কোর্টের জজ, দায়রা জজ, জেলা জজ, অতিরিক্ত দায়রা জজ, অতিরিক্ত জেলা জজ, সহকারী দায়রা জজ এবং ছাব জজ এই সকল ব্যক্তিগণ সাধারণভাবে জজ বলে আখ্যায়িত হবে। এই সকল ব্যক্তিগণ আইনানুগ কার্য ব্যবস্থায় রায় প্রদান করেন বা তাই তাদেরকে জজ বলা হয়। ধারা 20, বিচারালয় বলতে বোঝায় বিচারক হিসেবে কাজ করার জন্য আইন বলে ক্ষমতাপ্রাপ্ত যিনি বিচার করেন বা সমষ্টিগতভাবে যারা বিচার করেন তাদেরকে বিচারালয় বলে। তাহলে বিচারালয় বলতে কি বোঝায়? বিচারালয় বলতে বোঝায় বিচারক হিসেবে কাজ করার জন্য আইন বলে ক্ষমতাপ্রাপ্ত, যিনি আইন দ্বারা ক্ষমতাপ্রাপ্ত, যিনি বিচার করতে পারেন বা সমষ্টিগতভাবে যারা বিচার করতে পারেন। এখানে এক বা একাধিক বিচারক হতে পারে। যারা বিচার করেন তাদেরকে বিচারালয় বলে। বিচারালয় বলতে কোনো স্থান বা ইমারতকে বোঝায় না। তাহলে বিচারালয় বলতে বোঝায় বিচারককে, যারা সরকারের নিকট ক্ষমতাপ্রাপ্ত হয়ে বিচার কার্য পরিচালনা করেন বা
একজন ব্যক্তিও বিচার কার্য পরিচালনা করতে পারেন। এখানে একজন ব্যক্তিকেও বিচারালয় বলা যেতে পারে, অথবা যখন সমষ্টিগতভাবে কোনো বিচার কার্য সম্পন্ন করা হয় তাদের সমষ্টিগতকেও বিচারালয় বলা যায়। এমসিকিউ 1, উপজেলা নির্বাহী অফিসারকে জজ বলা যাবে কিনা? 2, বিচারালয় বলতে কাকে বোঝায়? এক নজরে ধারা 1, বিধির শিরোনাম ও কার্যকারিতার সীমা। ধারা 2, বাংলাদেশের অভ্যন্তরে সংঘটিত অপরাধের শাস্তি। ধারা 3, বাংলাদেশের বাহিরে সংঘটিত কিন্তু আইন বলে বাংলাদেশের অভ্যন্তরে বিচারযোগ্য অপরাধসমূহের শাস্তি। ধারা 12, জনগণ। জনগণ বলতে কী বোঝায় বা জনগণ কী? ধারা 14, রাষ্ট্রের কর্মচারী। রাষ্ট্রের কর্মচারী কী? রাষ্ট্রের কর্মচারী কারা? ধারা 17, সরকার। সরকার বলতে কী বোঝায়? সরকার কারা? ধারা 19, জজ। কে জজ হতে পারেন বা কাদেরকে জজ বলা যায় বা কাকে জজ বলা যায়? ধারা 20, বিচারালয়। বিচারালয় বলতে কী বোঝায়? বিচারালয় বলতে অবশ্যই বিচারক বা বিচারক মণ্ডলীদেরকে বোঝায়। বিচারালয় বলতে অবশ্যই কোনো স্থান বা ইমারতকে বোঝায় না। আপনারা যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে দেবেন। আমি আপনাদের জন্য 20 হতে 25 প্রকার আইনের আলোচনার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। আমি সকল প্রকার আইন, মূল বই এবং ভাষ্য হতে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি যে এমসিকিউগুলো দিয়ে যাচ্ছি আশা করছি আপনাদের পদোন্নতি পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগবে। আপনারা আমার ভিডিওগুলো দেখবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আমি শীঘ্রই ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা কমেন্টে এমসিকিউয়ের উত্তর জানাবেন। কোনো প্রকার ভুল ত্রুটি হলে দয়া করে কমেন্টে জানাবেন, ঠিক করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ।